নমস্কার। ফর্ম 121 সম্বন্ধে যে সাধারণত 10 রকমের ভুল আপনারা করে থাকেন, আজকের ভিডিওতে আমি সেই ভুলগুলোকে নিয়ে আলোচনা করছি। এই ভিডিওটা একটা দুটো রকমভাবে আমি ভুল নিয়ে আলোচনা করব না, আমি চেষ্টা করব বিষয়টি ভালো করে আপনাদের বোঝানোর, যাতে আপনি নিজেই ব্যাপারটা ভালো করে বুঝতে পারেন এবং অন্যকেও হেল্প করতে পারেন। দেখুন, প্রথমে কয়েকটা জিনিস বুঝুন। সরকার থেকে কয়েকটা লিমিট বাঁধা আছে, যেই লিমিট পর্যন্ত আপনি যদি সুদ পান তাহলে আপনার এমনিও কোনো ট্যাক্স পড়বে না। সেভিংসের ক্ষেত্রে 10,000 টাকা আর ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে 50,000 টাকা, যদি আপনার বয়স 60-এর নিচে হয়। আর যদি সিনিয়র সিটিজেন হন তাহলে সেভিংসে আপনার এমনি 50,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি, আর ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে 1 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি। তো এই যে লিমিটটা, এই লিমিটটা কিন্তু মাথায় রাখবেন। এই লিমিটটা থেকে আমার পরবর্তী স্লাইডটি, এখানে দেখুন আপনি বুঝতে পারবেন 50,000 টাকা পর্যন্ত তো আপনার সুদে আপনি ছাড় পেয়ে গেলেন, মানে আপনার ট্যাক্স কাটলো না। কিন্তু 50,000 টাকার থেকে যদি বেশি হয়ে যায় তখন আপনার ট্যাক্স কাটবে। কিন্তু সরকার আবার একটা নিয়ম করেছে, 4 লাখ টাকা পর্যন্ত আপনার টোটাল ইনকাম যদি হয় আপনাকে ট্যাক্স দিতে লাগবে না। তাহলে 4 লাখ টাকা থেকে 50,000 টাকা, এই যে টাইম, এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্ম 121 দেওয়ার জন্য। তাহলে 50,000 টাকা থেকে 4 লাখ টাকা পর্যন্ত কিন্তু আপনি 121 দিতে পারেন। এখানে অনেকে প্রশ্ন করেন, সরকার তো 12 লাখ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্সে ছাড় দিয়েছেন। দেখুন, ইনকাম ট্যাক্সে সরকার ছাড় দেয়নি, ইনকাম ট্যাক্সে সরকার রিবেট দেয়। যে ট্যাক্সটা আপনি দিতে হয় সেই ট্যাক্সটা আপনার কাছ থেকে কেটে আবার আপনাকে সেটা ফেরত দিয়ে দেয় সিস্টেমে, যেটা অ্যাকচুয়াল হয় না। আপনার সিস্টেমেতেই আপনি দেখতে পাবেন রিবেট হিসাবে ওই টাকাটা যোগ হয়ে যায়। কিন্তু রিবেট আর মিনিমাম ইনকাম ট্যাক্সের লিমিট দুটো জিনিস আলাদা। তাই 4 লাখ টাকার নিচে যদি হয় তবেই আপনি ফর্ম 121 ফিল আপ করবেন। 4 লাখ টাকার বেশি যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য আর 121 নয়, আপনি আইটিআর ফাইল করুন। আর আপনার বয়স যদি 60 বছরের বেশি হয় সেক্ষেত্রে 1 লক্ষ টাকা পর্যন্ত সুদ থেকে আপনি ছাড় পাচ্ছেন। তাহলে 1 লক্ষ থেকে 4 লক্ষ টাকার যে লিমিটটা আছে, এই লিমিটের মধ্যে কিন্তু আপনি 121 সাবমিট করুন, তাহলে আপনার অ্যাকচুয়াল রিজনে কাজ হবে। ঠিক আছে, এর পরে দেখুন আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি, ছোট ছোট 4-5টা এক্সাম্পল আছে, একবার দেখে নিন, ক্লিয়ার হয়ে যাবেন পুরো এই ব্যাপারটা সম্বন্ধে। ধরে নিন আপনার ইন্টারেস্ট ইনকাম 60,000 টাকা, বয়স 35, আপনার টোটাল ইনকাম 3,20,000 টাকা। তাহলে 50,000 টাকার থেকে বেশি ইন্টারেস্ট ইনকাম, তো আপনার জন্য কিন্তু 121 এলিজিবল। 121 ফিল আপ করুন, আপনার কোনো ইন্টারেস্ট কাটবে না। 45 বছর বয়স, ইন্টারেস্ট ইনকাম 40,000 টাকা, টোটাল ইনকাম 3.5 লাখ টাকা। আপনার ব্যাংকে যাওয়ার 121 লাইন দিয়ে জমা করার কোনো দরকারই নেই, এমনিও আপনার ট্যাক্স কাটবে না। 62 বছর বয়স, ইন্টারেস্ট ইনকাম 1,20,000। তো জেঠু আপনার ইনকাম 1,20,000 হয়ে গেছে, আপনি ট্যাক্স ইন্টারেস্ট বেশি পেয়ে গেছেন, আপনার ট্যাক্স কাটবে, 121 ফিল আপ করতে লাগবে। আপনার ইনকাম 1.5 লাখ টাকা, কিন্তু টোটাল ইনকামও 6.5 লাখ টাকা। তাহলে আপনি গিয়ে 121 ফিল আপ করে দিলেন, 6.5 লাখ টাকা ইনকাম দেখিয়ে ব্যাংকের সিস্টেমে নেবে না। ব্যাংকের সিস্টেম কিন্তু 4 লাখের ফিক্সড আছে, 4 লাখের বেশি হলে নেবে না। তো সেই জন্য আপনি কিন্তু আইটিআর ফিল আপ করুন। আর একটা 70,000 টাকা ধরুন আপনার ইনকাম, মানে ইন্টারেস্ট ইনকাম, আপনি ইনকাম করছেন 4,20,000 টাকা, তো আপনার কিন্তু ট্যাক্স কাটবে, আপনাকে আইটিআর ফাইল করেই আপনাকে নিতে হবে। আপনিও কিন্তু 121 শুধু দিলে কাজ দেবে না। বুঝাতে পারলাম আশা করি। ভিডিওটি যদি ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি, ভিডিওটি শেয়ার করুন, লোকে জানুক, সতর্কতা বাড়ুক, মানুষের মধ্যে কনফিউশন ক্লিয়ার করাই আমার মেন উদ্দেশ্য। দেখুন, আরেক রকমের কনফিউশন, এটা খুব টেকনিক্যাল একটা জিনিস। লোকে বলছে, অনেকে কমেন্ট করেছে আমার ভিডিও দেখবেন আগের ভিডিওগুলোতে, যে আমার কাছে তো 3-4টে ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট আছে, আমি কটা 121 ফিল আপ করবো? জেনুইন কোশ্চেন। দেখুন, ব্যাংকে একটা সিস্টেম আছে যেটাকে আমরা বলি CIF, কাস্টমার ইনফরমেশন ফাইল। স্টেট ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য, আমি স্টেট ব্যাংকের জিনিসপত্র এখানে বলছি। অন্য ব্যাংকেও একই অনেকটাই, বাট নামটা হয়তো আলাদা হতে পারে। তো দেখুন, CIF কি থাকে, আপনার যে সার্টিফিকেটটা আছে বা আপনার যে পাস বইটা আছে, অ্যাকাউন্টের ওপরে দেখবেন একটা 11 সংখ্যার ডিজিট আছে, 8 দিয়ে অথবা 9 দিয়ে সাধারণত শুরু হয়। এটিকে বলে CIF নাম্বার। এটি কি জানেন? এটি কিন্তু আপনার ইনফরমেশন। ব্যাংকের কাছে আপনার এই নাম্বারটাতে সমস্ত রকমের ইনফরমেশন ব্যাংকের কাছে থাকে, আপনার প্যান, আধার, ভোটার, অ্যাড্রেস, ঠিকানা, যাবতীয় যা সব থাকে। তো এই CIF নাম্বার যদি আপনার 4-5টা ফিক্সড ডিপোজিটে একই থাকে তাহলে আপনি একটা 121 ফিল আপ করুন, হয়ে যাবে। আর যদি আলাদা থাকে
তাহলে কিন্তু সিআইএফ নাম্বার ওয়াইজ আপনাকে 121 ফিল আপ করতে হবে। যদি সেই রকম ভাবে আপনি ফিল আপ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ট্যাক্স কেটে নেবে। এবার অনেকে প্রশ্ন করবেন, তো সিআইএফ নাম্বার তো আমার প্যানের সাথে লিঙ্ক আছে, তো আমার তো একটাই প্যান কার্ড। দেখুন, আপনি হয়তো অনেকে জানেন না, বহু মানুষ আছে ভারতবর্ষে যাদের দুটো করে প্যান কার্ড আছে। হ্যাঁ আছে, অন্য প্যান কার্ডটা বন্ধ হয়নি, ব্যাংকেতে দুটো প্যান কার্ড করে দিব্যি ট্যাক্স থেকে ছাড় পেয়ে যাচ্ছে। তো সিআইএফ হিসাবে ব্যাংকেতে কিন্তু আপনাকে ফর্ম 121 ফিল আপ করতে লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস অনেকে কনফিউজড হয়ে যান, অনেকে বলছেন যে 121 তো আমি ফিল আপ করবো কেন, আমি তো সুদই পাইনি। এক্স্যাক্টলি সত্যি, আপনি তো ইন্টারেস্ট পাননি, তাহলে আপনি কেন 121 ফিল আপ করবেন? 121 আর আইটিআর কিন্তু আলাদা। আইটিআর কি? আপনার টোটাল ইনকাম হয়ে যাওয়ার পরে আপনি সুদ দেবেন, মানে আপনি ট্যাক্স দেবেন। আর 121 কি? আপনি সুদ পাওয়ার আগে জানিয়ে দিলেন যে আমার বাবা ইনকাম 4 লাখ টাকার নিচে আছে, আমি ট্যাক্সের আওতায় পড়ি না, তাই আমার কাছ থেকে কাইন্ডলি টিডিএস কাটবেন না। এইটাই হচ্ছে মেন ব্যাপার। এই হিসাবে আপনি ডিক্লারেশন দিয়ে দিচ্ছেন। 121 বেসিক্যালি ফিউচার বা এক্সপেক্টেড ইনকামের ক্ষেত্রে দেয়া হয়, যাকে ব্যাংকের ভাষায় অ্যাকিউড ইন্টারেস্ট বলে। আর আইটিআর অ্যাকচুয়াল ইনকামের ক্ষেত্রে দেয়া হয়, যে আমার এই ইনকামটা আমি অ্যাকচুয়াল ফিল আপ করেছি। বোঝাতে পারলাম আশা করি। প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দিন, আর কিছু চাওয়ার নেই আপনার কাছ থেকে। ধন্যবাদ, শেয়ার করে দেবেন, এইভাবেই পাশে থাকবেন। আর এতটি যখন দেখছেন, আপনাকে আমি একটা কথা দিচ্ছি, আপনার মনে যা কোশ্চেন আছে কমেন্ট করুন, আমি আপনাকে উত্তর দেব। ধন্যবাদ।